সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ে আবারও ফিরেছে তত্ত্বাবধায়ক সরকার, তবে কার্যকর হবে চতুর্দশ সংসদ নির্বাচন থেকে। এখন কথা হচ্ছে যে চতুর্দশ সংসদ নির্বাচন থেকেই বা কেন, এবং তার আগে আরেকটি বিষয় একটু জানিয়ে রাখি। লাস্ট হচ্ছে 11 নভেম্বর শুনানি শেষ করেন প্রধান বিচারপতি রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 জন সদস্যের বিচারপতির আপিল বেঞ্চ। এরপরেই কিন্তু এই যে তত্ত্বাবধায়ক সরকার সেটি কিন্তু পুনরায় আবার ফিরে আসে। এর আগে নির্দলীয় সরকার ব্যবস্থা সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের মাধ্যমে এই তত্ত্বাবধায়ক সরকারকে 2011 সালে বাতিল করা হয়। তখন বিচারপতিদের 7 জনের ভেতরে প্রায় 4 জনই এই বিষয়টির বিপক্ষে অবস্থান নিয়েছিলেন বা সমর্থন দেননি, যার কারণে সংখ্যাগরিষ্ঠতার জয়ী অনুসারে সে সময় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বাতিল করা হয়। এবার কথা হচ্ছে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেহেতু ফিরে এসেছে এবং আমরা জানি বাংলাদেশের বিগত সময় নির্বাচনগুলো যদি আপনারা খেয়াল করেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে 91-এর নির্বাচন, 96-এর নির্বাচন, এরপরে 2008 সালের নির্বাচন পর্যন্ত যে নির্বাচনগুলো কার্যকর হয়েছে সেই নির্বাচনগুলো যদি আপনারা খেয়াল করে দেখেন, ইনফ্যাক্ট 2001 সালের নির্বাচনও যদি আপনারা দেখেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে সেই সময় যে নির্বাচনগুলো হয়েছে সেই নির্বাচনগুলোকে মানুষ ফেয়ার ইলেকশন বা সুষ্ঠু নির্বাচন বলে মনে করেন। তবে এরপর থেকে যেসব নির্বাচনগুলো হয়েছে সেই নির্বাচনগুলোকে সাধারণত বিতর্কিত নির্বাচন কিংবা ভোট কারচুপির নির্বাচন, রাতের আধারে নির্বাচন বলে অভিহিত করে থাকেন। এখন কথা হচ্ছে, যেখানে দেশের মানুষ জানেন যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনকে তারা সুষ্ঠু নির্বাচন মনে করেন, তাহলে সেই নির্বাচন এইবারের সংসদ নির্বাচন থেকে শুরু নয় কেন? বলা হচ্ছে যে এবারের সংসদ নির্বাচন নয়, এর পরের বারের সংসদ নির্বাচন, অর্থাৎ 5 বছর পরে তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে বা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে। তাহলে এখানে আমার প্রশ্ন হচ্ছে, যেই জিনিসটি ভালো, যেই জিনিসটি রায়ের মাধ্যমে বা বাংলাদেশের সর্বোচ্চ বিচার বিভাগের মাধ্যমে রায়ের মাধ্যমে কার্যকর হয়েছে বা পুনরায় ফিরে এসেছে, সেটি এবার থেকে কার্যকর নয় কেন? তবে এর পরিপ্রেক্ষিতে বা এর এগেনস্টে অনেক আইনজীবীরাই বিভিন্ন ধরনের সংবিধানের ধারা উপধারা উল্লেখ করছেন। সংবিধানের ধারা উপধারার কথা বাদ দেন, বাংলাদেশের বর্তমানে সরকার কি সংবিধান মেনে কাজ করছে? এই সরকার দাবি করে তারা একটি সাংবিধানিক সরকার। আসলে কি বাংলাদেশের বর্তমানে সরকার ব্যবস্থা সাংবিধানিক সরকার ব্যবস্থা বা কাঠামো মেনে চলে? আমার তো মনে হয় এই যে বর্তমান যে সরকার, এই সরকার হলো একটা খিচুড়ি সরকার। এই সরকারের না আছে কোনো ঠিক, কিছুই ঠিক নেই। মানে এই সরকারের রান্নার রেসিপির মধ্যে কি কি উপাদান দেয়া আছে সেটা সরকার নিজেই জানে না, এমন একটি সরকার এটা। সেই সরকার দাবি করেন তারা সাংবিধানিক সরকার। সরকার যদি সাংবিধানিক হয়, তাহলে সংবিধানকে আপনারা কতটুকু মানছেন? যেই সংবিধানকে আপনারা সংস্কার করতে চান, সেই সংবিধানকে সংস্কার করার ক্ষেত্রে গণভোটের ব্যবহার করছেন, অথচ সংবিধানে গণভোটের কোনো কথাই নেই। গণভোট আপনি করতে পারবেন এমন কোনো অংশই নেই, কোনো কথাই নেই যেটা সংবিধানের সমর্থনযোগ্য নয়। সেটিকে আপনারা তাহলে গণভোট করছেন না। এবার তো আপনারা গণভোট করছেন, তাহলে সংবিধানে গণভোট না থাকলে সেই গণভোট যদি আপনারা করতে পারেন। আবার আরও কিছু বিষয় যদি বলি, যে সংবিধানে কিন্তু বলা আছে যে এই সংবিধানে যে শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা মানতেই হবে। এটা কি আপনারা মানছেন? এটা কি সরকার মানছেন? বলেন তো আপনারা, সরকার কি মানছেন? মানছেন না। আবার বলা আছে যে শেখ মুজিবুর রহমানের ছবি প্রতিটি মন্ত্রণালয় এবং সরকারি অফিসগুলো বা দফতরগুলোতে দেয়ালে টাঙাতে হবে। এখন কি সরকারি অফিস বা দফতরগুলোতে কিংবা মন্ত্রণালয়ে কি শেখ মুজিবুর রহমানের ছবি লাগানো আছে? এমনকি শেখ মুজিবুর রহমান এবং প্রেসিডেন্টের পর্যন্ত ছবিও আমরা দেখেছি বিভিন্ন দূতাবাস থেকে খুলে ফেলা হয়েছে। তাহলে এখন প্রশ্ন হলো, যেই সংবিধানের দোহাই আপনারা দিচ্ছেন, সেই সংবিধান আপনারা কতটুকু মানছেন? আপনারা তো নিজেই সংবিধান মানছেন না, তাহলে আরেকজনকে আবার সংবিধানের দোহাই দেখিয়ে একটি মানুষের চাওয়ার জিনিসকে আপনারা প্রতিহত করছেন। আচ্ছা, গণভোট তো আপনারা করছেন, এবার একটা গণভোট আপনারা করেন না কেন? আপনারা গণভোট করেন যে মানুষ কি অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন চায় নাকি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চায়। দেখুন তো একবার গণভোটের ফলাফলটা কি আসে। আমার ধারণা মতে বাংলাদেশের বেশিরভাগ মানুষই এটা চাইবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হোক। এই অন্তর্বর্তী সরকারের অধীনে যে নির্বাচন মানুষের চাওয়া, আপনারা একবার মানুষের কাছে গিয়ে শুনে দেখুন না, মানুষকে অন্তর্বর্তী সরকারকে আসলেই পছন্দ করে? মানুষের কতটা প্রাপ্তির বা প্রত্যাশার জায়গা পূরণ করতে পেরেছে অন্তর্বর্তী সরকার? কোন জায়গাটি পূরণ করতে পেরেছে? না নিরাপত্তা,
না দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির যে বাজার সেটাকে নিম্নমুখী করা, কিংবা মানুষের নাগালের ভেতরে কোনো জিনিসকে নিয়ে আসা, মানুষের জীবনকে সহজ করে এমন কোনো কিছু করা? কোনো কিছুই করে নাই। এক দোহাই দিয়েছেন তারা এসেছেন সংস্কার করতে। সংস্কারটা কি করেছেন? সংস্কার করেছেন এটাই যে সংবিধানে যে জিনিস নেই সেই জিনিস আপনারা অন্তর্ভুক্ত করেছেন। সংবিধানকে সংস্কার করতে সংবিধান ভেঙেই নিয়ম বের করে সংবিধানকে সংস্কার করার পায়তারা করছেন। এছাড়াও আরও নানা ধরনের তো বিষয় আছেই। আপনারা জুলাই সনদ বাস্তবায়ন করেছেন, যেই জুলাই সনদকে ঘিরে দুই দলের মতামতকে ঘিরে নানা ধরনের আলোচনা সমালোচনা বিগত সময়ে আমরা দেখেছি। আমার ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করেছি বিষয়টি, আজকে আর সে বিষয়ে কথা না বলি। এখন কথা হচ্ছে যে এটা কেমন কথা যে আপনি একটা উপহার দিলেন বাংলাদেশের কাঙ্ক্ষিত জনগণের ম্যান্ডেটে, আপনারা একটা জিনিস উপহার দিলেন, সেই উপহারকে কার্যকর করার ক্ষেত্রে সময়সীমা বেঁধে দিলেন 5 বছর। অর্থাৎ ব্যাপারটা এমন হলো, আমার ক্ষুধা লেগেছে, আমি খাবার চেয়েছি, আপনি আমার মুখে অন্ন তুলে দিয়েছেন, কিন্তু আপনি শর্ত দিয়েছেন আমি তোমাকে খাবার দিচ্ছি, এই খাবার তুমি এখন খেতে পারবে না, এই খাবার খাবে তুমি 7 দিন পর। আমার পেটের ক্ষুধা এখন, আমি খাবো 7 দিন পর। তাহলে বিষয়টা এমন না? আমার দেশে একটি মানুষের চাহিদা অনুসারে জনগণের প্রত্যাশার একটি সরকার সবথেকে বেশি প্রয়োজন এই মুহূর্তে। সেই সরকার নির্বাচন করবে জনগণ কিভাবে তার সিদ্ধান্ত নেবে জনগণ। আপনারা মানুষকে জিজ্ঞাসা করুন, সাধারণ জনগণকে জিজ্ঞাসা করুন তারা কিভাবে ভোট চায়। সেই জনগণ যেই তত্ত্বাবধায়ক সরকারকে চায়, সেই সরকার এবারের নির্বাচন নয় 5 বছর পরের নির্বাচনে। তাহলে এই খাবার দেওয়ার বিষয় আর এই বিষয়, এই দুটোর মধ্যে পার্থক্যটা আসলে কোথায়? আমার তো দৃষ্টিতে কোনো পার্থক্য হয় না। আরেকটি বিষয় একটু বলি, দীর্ঘদিন থেকে অনেক রাজনৈতিক দল এই তত্ত্বাবধায়ক সরকারকে বা সরকার ব্যবস্থাকে ফিরিয়ে আনার জন্য অনেক সংগ্রাম করেছে, রাজপথে সংগ্রাম করেছে, কেউ রক্ত দিয়েছে, মার খেয়েছে, নির্যাতন নিপীড়ন সহ্য করেছে। কিন্তু যখন বাংলাদেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগ একটি রায়ের মাধ্যমে এই পুনরায় এই যেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সেটিকে ফিরিয়ে এনেছে, যেটির বৈধতা দিয়েছে, তারপরেও এই যে রাজনৈতিক দলগুলো দেখেন একটুও টু শব্দ করছে না। এই রাজনৈতিক দলগুলো একটুও টু শব্দ না করার কারণ কি? আসলে এই দলগুলো, আসলে রাজনৈতিক দলগুলো চায় কি? তারা আসলে কার জন্য কাজ করছে? তারা কি আপনার আমার মতো সাধারণ মানুষের জন্য কাজ করছে নাকি নিজের জন্য কাজ করছে? এটা একটি প্রশ্ন তৈরি হয় না? যদি রাজনৈতিক দলগুলো আপনার আমার কথা ভাবতো, তাহলে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে সেটা আমাদেরকে জিজ্ঞাসা করতো, আমরা হ্যাঁ অথবা না বলতাম, অথবা আমরা চাইতাম যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আমরা নির্বাচন চাই কিংবা চাই না। তারপরে সেটিকে বাস্তবায়নের ক্ষেত্রে রূপ তারা কিন্তু এই বিষয়ে দেখেন এতদিন পর্যন্ত আওয়ামী লীগ সরকার থাকাকালীন সময়ে যারা এই বিষয় নিয়ে দফায় দফায় আন্দোলন করেছে, বিভিন্ন ধরনের সংগ্রাম করেছে, আজ সেই সংগ্রাম কিংবা আন্দোলন নিশ্চুপ ভাষায় নীরব কবির মতো প্রকাশ পেয়েছে। আজ তাদের মুখে কোনো বুলি নেই, এ বিষয়ে তাদের কোনো কথা নেই। তাহলে তার মানে কি দাঁড়ায়? এই রাজনৈতিক দলগুলো চাওয়াটা কি? তত্ত্বাবধায়ক সরকার আসলে তাদের ফায়দাটা কি, না আসলে ফায়দাটা কি? আমি তো যেটা মনে হয় আমার কাছে, তত্ত্বাবধায়ক সরকার আসলেও তাদের ফায়দা নেই, না আসলেও তাদের ফায়দা নেই, এই জন্য তাদের এটি চাওয়া নেই। কিন্তু ফায়দা কার? ফায়দা আপনার, ফায়দা আমার, অর্থাৎ সাধারণ মানুষের ফায়দা। কারণ তত্ত্বাবধায়ক সরকার আসলে আমরা বিগত সময়ের ইতিহাস ঘেঁটে বলতে পারি সুষ্ঠু নির্বাচনের নিদর্শন আমরা দেখেছি। তাই আমরা ভরসা রাখতেই পারি, প্রত্যাশা রাখতেই পারি যে একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হোক। কিন্তু এই যে অন্তর্বর্তী সরকার, এই অন্তর্বর্তী সরকারের কার্যক্রম, তার উপদেষ্টাদের কার্যক্রম ইতিমধ্যে আপনারা দেখে হয়তো অনেকেই বিরক্ত হয়ে গেছেন, তাদের কর্মকাণ্ডে আপনারা অনেকটাই ফেড আপ হয়ে গেছেন। তাই এই তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচন বা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, এটা মনে হয় মানুষ চায়। দর্শক, এই ছিল আজকের ভিডিও। আমার যেটি আজকে মূল প্রশ্ন ছিল যে তত্ত্বাবধায়ক সরকারের যদি বৈধতাই পেয়ে থাকে, বৈধ হয়ে যায় এখন বাংলাদেশে বা বৈধ হয়ে গেছে, তাহলে তত্ত্বাবধায়কের অধীনে এবারে নির্বাচন নয় কেন? তাই চাই আপনারা একটু আওয়াজ তুলুন, আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো কমেন্টের মাধ্যমে জানান, প্লাস ভিডিওটি শেয়ার করে দিন মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির জন্য, মানুষকে বিষয়টি সম্পর্কে ভাবার জন্য বা ভাবনার জায়গায় আনার জন্য। দর্শক ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে। খোদা হাফেজ।